তারেকের গদি কেড়ে নিয়ে হাসিনাকে দেশে এনে বিচার করবেন ইউনূস। বিএনপি সরকারের একের পর এক ব্যর্থতা, এখন কঠিন জবাব দেওয়ার সময় এসেছে। বাংলাদেশের ইতিহাসে এমন একটি অধ্যায় শুরু হয়েছে যা দেশের রাজনীতিকে আমূল বদলে দিতে পারে। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার মাত্র কয়েক মাসের ব্যবধানে নিজেদের দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে ভেঙে ফেলছে। অন্যদিকে ডক্টর মুহাম্মদ ইউনূস, যিনি এই দেশের সবচেয়ে কঠিন সময়ে হাল ধরেছিলেন, তিনি এখন হাসিনাকে দেশে এনে বিচার করার প্রতিশ্রুতি দিয়েছে। জুলাই শহীদের রক্তের দাম দিবে। আর বিএনপি সরকার, তারা একদিকে বলছে ন্যায় বিচার আনব, অন্যদিকে কাজে সেই বিচার নিশ্চিত করতে পারছে না। আজ আমরা সেই পুরো ছবিটা দেখব, তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে। শুরু করা যাক সবচেয়ে জ্বলন্ত প্রশ্ন দিয়ে, শেখ হাসিনার বিচার কোথায়? ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা থাকাকালীন একাধিকবার স্পষ্ট বলেছিলেন, শেখ হাসিনা এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের পূর্ণ শক্তির মুখোমুখি করা হবে। তিনি বলেছিলেন, হাসিনার বিচার না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না, এটা ঘটতে হবে। তিনি ভারতকে চিঠি দিয়েছিলেন, আন্তর্জাতিক আদালতে প্রক্রিয়া শুরু করেছিলেন। ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি পর্যন্ত বলেছিলেন, এক সময় না এক সময় শেখ হাসিনাকে দেশে ফিরতেই হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। জাতিসংঘের হিসেবে জুলাই অগস্টে শুধু হাসিনার নির্দেশে প্রায় ১৪০০ মানুষের প্রাণ গেছে। সারা দেশে ৮০০রও বেশি গোপন বন্দি শিবিরে যারা নির্যাতিত হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের পরিবার বিচারের অপেক্ষায় আছে। কিন্তু এখন বিএনপি ক্ষমতায়, আর হাসিনা কোথায়? ভারতে নিরাপদে। বিএনপি সরকার ভারতের কাছে প্রত্যার্পণ চেয়েছে, কিন্তু ভারত জবাবই দেয়নি, আর সরকার সেটা মেনে নিয়ে চুপ করে আছে। এখানে একটা বড় প্রশ্ন উঠছে, বিএনপি কি সত্যিই হাসিনার বিচার চায়, নাকি ভারতের সাথে কোনো গোপন সমঝোতায় হাসিনাকে সুরক্ষিত রাখা হচ্ছে? কারণ সম্প্রতি দেখা গেছে, বিএনপি সরকারের আমলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেছে। শহীদ মিনারে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারির মতো নেতারা সরাসরি বলছেন, বিএনপি সরকারের তত্ত্বাবধানে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আসছে। এখনও জুলাই হত্যাকাণ্ডের বিচার হয়নি। শহীদ পরিবার ও আহতদের ন্যায় আমরা দিতে পারিনি। এবার আসি জুলাই শহীদদের প্রশ্নে। নির্বাচনের আগে তারেক রহমান রংপুরে গিয়েছিলেন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে। সেদিন আবু সাঈদের বাবা মকবুল হোসেন সরাসরি তারেকের কাছে বিচার চেয়েছিলেন। তারেক রহমান সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় আসার পর কি হলো? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার যেন ন্যায্য বিচার পান। কিন্তু এখন পর্যন্ত সেই বিচার কার্যকর হয়নি। আবু সাঈদ, মুগ্ধ সহ যারা প্রাণ দিয়েছেন, তাদের খুনিরা এখনও আইনের আওতায় পুরোপুরি আসেনি। বিএনপির নিজেদের সংসদ সদস্যরাও এখন রাজপথে জুলাই শহীদদের বিচারের দাবিতে মিছিলকারীদের সমালোচনা করছে বলে অভিযোগ উঠেছে। এটা কোনো বিচারের পথ নয়, এটা সময় ক্ষেপণ। এবার আসি গণভোটের প্রতারণায়। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন একই সাথে গণভোট হলো। জনগণ ৬৮.৫৯% ভোটে হ্যাঁ বলল, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। ২৯৯টি আসনের মধ্যে ২৮৮টিতে হ্যাঁ জিতল। তারেক রহমান নিজে হ্যাঁ ভোট চেয়েছিলেন, তার দলের লোকরা হ্যাঁ ভোট দিয়েছে। কিন্তু ক্ষমতায় বসার পর মাত্র ৪৫ দিনের মাথায় গণভোট অধ্যাদেশ সংসদে তোলা হলো না। ফলে ১২ই এপ্রিল সেটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেল। শুধু গণভোট নয়, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন সংশোধনী, দুর্নীতি দমন কমিশন সংশোধনী, তথ্য অধিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন, মোট ২০টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ এক ধাক্কায় বাতিল হয়ে গেল। সরকার বলছে গণভোট হয়ে গেছে, অধ্যাদেশের দরকার নেই। কিন্তু সেই রায় বাস্তবায়নের পথ বন্ধ হয়ে গেল কিভাবে? জনগণ ভোট দিল, কিন্তু সেই ভোটের ফল পেল না। এটা গণতন্ত্র নয়, এটা জনগণকে বোকা বানানো। এখন কথা বলা যাক দেশের অর্থনৈতিক সংকট নিয়ে। বিএনপি নির্বাচনের আগে ৩১ দফার রূপরেখা দিয়েছিল। বলেছিল বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ করবে, জনস্বার্থবিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে অন্যায্য চুক্তি বাতিল করবে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাবে। কিন্তু ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মধ্যে কি দেখছি? বিদ্যুতের দাম প্রতি মাসে ৫% করে বাড়ানো হচ্ছে।
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম আরও 17 থেকে 21% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার সংসদে দাঁড়িয়ে বললেন, জ্বালানি পরিস্থিতি এই মুহূর্তে দেশের সবচেয়ে বার্নিং ইস্যু এবং সরকার যে তথ্য দিচ্ছে তার সাথে বাস্তবের কোনো মিল নেই। বিদ্যুৎ মন্ত্রী বলছেন, সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। আর সাধারণ মানুষ বলছে, লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীরা পড়তে পারছে না। এটা কার ব্যর্থতা? তারেক রহমানের নিজের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে বারবার। 2001 থেকে 2006 সালের শাসনামলে তার বিরুদ্ধে বিদ্যুৎ খাতের দুর্নীতির অভিযোগ উঠেছিল, যা খাম্বা বিতর্ক নামে পরিচিত। অভিযোগ ছিল অতিরিক্ত দামে বিদ্যুতের খুঁটি কেনা হয়েছে, কিন্তু সেগুলোর সাথে বিদ্যুৎ সংযোগ ছিল না। সেই একই মানুষ এখন প্রধানমন্ত্রী, আর 2026 সালের এপ্রিলে তিনি আবার বড় বিতর্কে পড়লেন। তিনি দাবি করলেন, মাওলানা ভাসানী 1979 সালে জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন, কিন্তু মাওলানা ভাসানী মারা গেছেন 1976 সালে। 3 বছর আগে মারা যাওয়া একজন মানুষ 1979 সালে কিভাবে কিছু দিলেন? এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেল। একাডেমিক মহলে ব্যাপক সমালোচনা হলো। একজন দেশের প্রধানমন্ত্রী ইতিহাসের এই সহজ তথ্যটুকুও জানেন না। এই পুরো পরিস্থিতির মধ্যে বিএনপি দলের ভেতরেরও সমস্যা। দলের জাতীয় কাউন্সিল হয়েছিল সর্বশেষ 2016 সালে, তারপর 1 দশকে আর হয়নি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা দুর্বল, স্থায়ী কমিটির একাধিক পদ শূন্য বা নিষ্ক্রিয়। এই অবস্থায় একটি দেশ চালানো কতটা কঠিন সেটা এখন প্রমাণিত হচ্ছে। দলের ভেতরেই এখন নানা রকম টানাটানি চলছে। নতুন কাউন্সিলের আলোচনা হচ্ছে, অল আউট রিসেট পরিকল্পনা নিচ্ছে, মানে নিজেরাই বুঝছে এভাবে চলছে না। আর এই পুরো ব্যর্থতার চিত্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন ডক্টর ইউনূস। তিনি যাওয়ার আগে বলে গেছেন, গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, শরীরের অঙ্গ হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে, তাদের আত্মত্যাগকে এ জাতি যেন কোনো দিন ভুলে না যায়। প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার সময় যেন আমরা তাদের ছবি মনে রেখে সিদ্ধান্ত নিই। কিন্তু বিএনপি সরকার সেই কথা মনে রাখছে না। জাতিসংঘ প্রকাশ্যে উদ্বেগ জানাচ্ছে, আন্তর্জাতিক মহল চাপ দিচ্ছে। নাহিদ ইসলাম বলছেন, ডক্টর ইউনূসের এই অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে রাজপথে নামা উচিত। এবং এখন সত্যিই সেই পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে ডক্টর ইউনূস শুধু নীরব দর্শক থাকছেন না। বিএনপি কি টের পাচ্ছে কতটা বিপদে আছে? হয়তো পাচ্ছে, কারণ এখন তারা বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। তথ্যমন্ত্রী বলছেন, মানবতা বিরোধী কোনো অপরাধ তামাদি হতে দেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বলছেন, বিচার বিলম্বিত হওয়া মানেই বিচার অস্বীকার করা। কিন্তু কথায় যা বলছেন, কাজে তার কতটুকু হচ্ছে? শহীদ পরিবার তো বিচার পাচ্ছে না, হাসিনা তো দেশে আসছেন না, গণভোটের রায় তো কার্যকর হচ্ছে না। ইতিহাস সাক্ষী দেয়, যে সরকার জনগণের রায় মানে না, প্রতিশ্রুতি রক্ষা করে না, শহীদের রক্তের মূল্য দেয় না, তার ভাগ্য ভালো হয় না। বাংলাদেশের মানুষ একবার হাসিনাকে তাড়িয়েছে, তারা আবার পারবে। ডক্টর ইউনূস হয়তো নিজে প্রধানমন্ত্রী পদে নেই, কিন্তু তার নৈতিক অবস্থান, তার আন্তর্জাতিক প্রভাব এবং তার কণ্ঠস্বর এখনও এই দেশের রাজনীতিতে একটি শক্তিশালী ফ্যাক্টর। তারেক রহমান যদি মনে করেন ইউনূসকে সরিয়ে দিয়ে তিনি নিরাপদ, তাহলে তিনি বড় ভুল করছেন। বাংলাদেশের জনগণের কাছে এখন একটাই প্রশ্ন, এই দেশ কি সেই দেশ যার জন্য আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, যার জন্য মুগ্ধ প্রাণ দিয়েছিল, যার জন্য হাজারো মানুষ রাজপথে রক্ত ঢেলেছিল? সেই দেশে কি এখনও প্রতিশ্রুতি ভঙ্গ, বিচারহীনতা আর ক্ষমতার অহংকারী রাজত্ব করবে? আপনার কি মনে হয়, তারেক সরকার কি এখনও ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ডক্টর ইউনূসের চাপ এবং জনগণের ক্ষোভ মিলে এই সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে? নিচে কমেন্টে আপনার মতামত জানান। সত্যের পক্ষে থাকলে এখনই ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন, কারণ এই কথাগুলো যত বেশি মানুষের কাছে পৌঁছবে, তত বেশি চাপ তৈরি হবে জবাবদিহিতার জন্য। আর রাজনীতির এই গভীর বিশ্লেষণ সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।